হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ভিডিওতে স্বাগত। তো কালকে আমি একটা ভিডিও কিন্তু আপলোড করেছিলাম, যেখানে এই এসএআর নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলাগুলি চলছে সেই পুরো বিষয়টা আপনাদের কাছে সেই ভিডিওর মাধ্যমে আমি ডিটেলসে ডিসকাস করে দিয়েছিলাম। যেখানে আমি বলেছিলাম গণেশ কুমার কিন্তু খুবই একটি বিপদের মধ্যে আছেন এবং সুপ্রিম কোর্ট হতে পারে নির্বাচন কমিশনের এগেনস্টে একটা বড় কিছু সিদ্ধান্ত নিতে পারে। সেই রকম করে আমি একটি ভিডিও কিন্তু আপনাদের কাছে তুলে ধরেছিলাম এবং সেই পুরো বিষয়টা আপনাদের কাছে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি। যারা যারা দেখেননি সেই ভিডিওটা অবশ্যই তাড়াতাড়ি একবার সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলেই আপনাদের কাছে পুরো বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো গতকাল যে মামলাটা হওয়ার কথা ছিল এসআর কে কেন্দ্র করে, সেই মামলাটা কিন্তু হয়েছে এবং তার শুনানিও কিন্তু হয়েছে সুপ্রিম কোর্টে, এবং অনেক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে, যেখানে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সূর্যকান্ত মিশ্র ঐতিহাসিক বেশ কিছু পর্যবেক্ষণ কিন্তু দিয়েছেন, যা পুরো নির্বাচনের ইতিহাসে এই প্রথমবার কিন্তু দেওয়া হয়েছে। এবং হয়তো ভবিষ্যতে এরকমও একটা দিন আসতে পারে যেখানে এই রায়ের ফলে নির্বাচনের যে পদ্ধতি সেই পুরো পদ্ধতি কিন্তু বদলে যেতে পারে। তো এই ভিডিওর মাধ্যমে সেই প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, এবং তার পাশাপাশি আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই অল করে রেখে দিন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো সবাইকার প্রথমে দেখবো অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে কি ঘটেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটি মামলা সুপ্রিম কোর্টে করেছিলেন, এবং সেই মামলা রেসপেক্টে তিনি বলেছেন পশ্চিমবঙ্গের টোটাল যতগুলি আসন আছে সেই আসনগুলির মধ্যে মোট 31টি আসনের তথ্য তিনি কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরেন, এবং তিনি বলেন এই 31টি আসনে কিন্তু এসআর প্রক্রিয়ার মাধ্যমে বহু সংখ্যক ভোটারের নাম কিন্তু বাদ গেছে, এবং সেই সমস্ত জায়গাতে কিন্তু বিজেপি জিতেছে, এবং সেই সমস্ত জায়গাতে বিজেপির জয়ের ব্যবধান হচ্ছে 862। অর্থাৎ এই 31টি আসনে বিজেপি তৃণমূলের থেকে 862টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছে। এইরকম তথ্য কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরো বলেছেন এই 31টি আসনে এসআর এর ফলে নাম বাদ গেছে প্রায় 5432টি, অর্থাৎ 5432 জন ভোটারের নাম কিন্তু এই 31টি আসনে এসআর এর মাধ্যমে বাদ গেছে। যেখানে তিনি বলেন বিজেপির যে জয়ের ব্যবধান সেই জয়ের ব্যবধানের অর্থাৎ বাদ পড়া ভোটারের সংখ্যা 6.3 গুণ, অর্থাৎ বিজেপি যত ভোটে জিতেছে তার থেকে 6.3 গুণ ভোটারের নাম কিন্তু এই 31টি আসনে এসআর প্রক্রিয়ার মাধ্যমে বাদ গেছে। এবং তিনি আরো বলেন বিজেপি পশ্চিমবঙ্গে যে জয় পেয়েছে তার প্রধান কারণ হচ্ছে এসআর, অর্থাৎ এসআর এর কারণে পশ্চিমবঙ্গে বিজেপি জিতেছে। এবং তার তরফ থেকে বলা হয় ট্রাইব্যুনালের মাধ্যমে যে সমস্ত আপিলগুলি আসবে সেই সমস্ত আপিলগুলিকে নির্বাচন কমিশন সঠিকভাবে কার্যকর করেনি। যদি কার্যকর করতো তাহলে এই সমস্ত আসনের ফল কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হতো, এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে তিনি গুরুতর প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে করেছেন। আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি, অর্থাৎ প্রাথমিক যে তথ্যগুলো তিনি তুলে ধরেছেন সেইগুলো আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। এবং এর পরবর্তীতে আরো বিভিন্ন কথা তিনি কিন্তু বলেন। তিনি বলেন যে এখনো পর্যন্ত প্রায় 35 লক্ষ আপিল কিন্তু বিচারাধীন রয়েছে, যেখানে ভোটের ব্যবধান হচ্ছে মাত্র 32 লক্ষ, অর্থাৎ 294 যে আসনে ভোট হয়েছে সেই 294টি আসনের মধ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে ভোটের ব্যবধান, অর্থাৎ টিএমসি থেকে বিজেপি মাত্র 32 লক্ষ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। এবং এটিকে তিনি বলেছেন সংখ্যাগত সমতা, অর্থাৎ উঠছে বেসিক স্ট্রাকচারাল ভায়োলেশনের প্রশ্ন তিনি কিন্তু তুলেছেন, যেখানে তিনি বলছেন যেহেতু এখনো পর্যন্ত প্রায় 35 লক্ষ বিচারাধীন আপিল পড়ে রয়েছে এবং বিজেপি ও তৃণমূলের মধ্যে জয়ের ব্যবধান যেহেতু 32 লক্ষ, সেক্ষেত্রে এটিকে তিনি একটি বেসিক স্ট্রাকচারাল ভায়োলেশন বলে প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে করেছেন। অর্থাৎ তিনি বলেন যদি বিচারাধীন আপিলের সংখ্যা জয়ের ব্যবধানের সমান বা বেশি হয় তাহলে এটি বেসিক স্ট্রাকচার ভায়োলেশনের প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে। আর এর পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি পর্যবেক্ষণ তুলে ধরা হয়, সেটি হচ্ছে মহিন্দর সিং গিল ভার্সেস চিফ ইলেকশন কমিশনারের একটি কেস কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছিল 1978 সালে। এবং এই কেসের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক পর্যবেক্ষণ কিন্তু আসে, সেটা হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। অর্থাৎ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলো আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারের একটি অবিচ্ছেদ্য অংশ, যেখানে তিনি বলেন সঠিক ও সুষ্ঠু নির্বাচনই হচ্ছে গণতন্ত্রের প্রধান মেরুদণ্ড। আর যদি কোনো ইলেকশন সঠিক বা সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে না হয় সেক্ষেত্রে
সেক্ষেত্রে গণতন্ত্রের যে মেরুদণ্ড তার উপরই আঘাত হানবে এবং এটিকে কেন্দ্র করেও তিনি কিন্তু সুপ্রিম কোর্টে তার প্রশ্ন কিন্তু তোলেন। এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টা। অর্থাৎ কালকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে, মূলত এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে করেছেন এবং এর পরবর্তীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ও বিচারপতি বাগচির পর্যবেক্ষণ যেগুলি উঠে এসেছে, যেখানে এই যে 31টি আসনে জয়ের ব্যবধানের চেয়ে বেশি ভোটার বাদ গেছে, সেক্ষেত্রে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন এই 31টি আসনের যে ফলাফল তার উপর যেন আদালত হস্তক্ষেপ করে। অর্থাৎ প্রথমত বিচারপতি বাগচির 13 এপ্রিলের পর্যবেক্ষণ তিনি উল্লেখ করেন। তখন বিচারপতি বাগচি বলেছিলেন, অর্থাৎ 13 এপ্রিলের যে শুনানি হয়েছিল সেখানে বিচারপতি বাগচি বলেছিলেন যদি জয়ের ব্যবধান বাদ পড়া ভোটারের সংখ্যার চেয়ে কম হয় তাহলে আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে, এরকম একটি মতামত কিন্তু তখন তিনি দিয়েছিলেন। এবং এর পরবর্তীতে আমরা কি দেখলাম, এই যে 31টি আসনের যে ফলাফল সেখানে কি হয়েছে না, বাদ পড়া ভোটারের সংখ্যার থেকে জয়ের ব্যবধান দাঁড়িয়েছে মাত্র 862টি, অর্থাৎ জয়ের ব্যবধানের প্রায় 6.3 গুণ ভোটার কিন্তু বাদ পড়েছে। এই অবস্থায় আদালতের হস্তক্ষেপের প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবে উঠে আসে এবং সেটিকে নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিচারপতি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং এরপরে অর্থাৎ দ্বিতীয়ত এই পুরো বিষয়টি নিয়ে বিচারপতি বাগচির উত্তর ছিল অত্যন্ত প্রসিডিউরালি ডিসিপ্লিন, যেখানে নির্বাচনের ফল এসআইআর ডিলিটেশনের কারণে প্রভাবিত হয়েছে এই যুক্তি তুলতে হলে আলাদা করে কিন্তু ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশন অর্থাৎ আইএ আলাদা করে কিন্তু দাখিল করতে হবে। অর্থাৎ আদালতের তরফ থেকে বলা হয়েছে যদি নির্বাচনের ফলাফলের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেটিকে আলাদা করে আপনারা আইএ দাখিল করুন, তারপর আদালত সেটির উপর বিবেচনা করবে। অর্থাৎ এখন সুপ্রিম কোর্টের যে বিষয়টা নিয়ে আলোচনা চলছে বা যেটা নিয়ে শুনানি চলছে সেটা হচ্ছে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে। কিন্তু এই শুনানির মধ্যে যেহেতু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচন ফলাফলের উপর ভিত্তি করে প্রশ্ন তুলছেন, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলছেন এই মামলার সাথে বা এই শুনানির সাথে নির্বাচনের ফলাফলকে একসাথে যোগ করা যাবে না। যদি আপনাদের নির্বাচন ফলাফল সম্পর্কিত কিছু প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা করে সেটার উপর ভিত্তি করে পিটিশন দাখিল করুন, অর্থাৎ আইএ দাখিল করুন, তারপর আদালত সেটা নিয়ে বিবেচনা করবেন। এরকম একটি পর্যবেক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আরেক উকিল মেনকা গুরুস্বামী বলেন পুরো এসআইআর প্রসেসের মধ্যে যে এত সংখ্যক বিচারাধীন রয়েছে, প্রায় 35 লক্ষ যে বিচারাধীন রয়েছে, সেই বিচারাধীন নামগুলিকে কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশন কিন্তু যে 35 লক্ষ নামের আপিল করা হয়েছে সেই আপিলগুলোর নিষ্পত্তি কিন্তু এখনো করা হয়নি। এবং এর মধ্যেই কলকাতা হাইকোর্টের জাজ টি.এস. শিবজ্ঞানম কিন্তু পদত্যাগ করেছেন এবং এটি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং তিনি আরো বলেছেন যে সুপ্রিম কোর্ট যেন এটাকে নোট করে রাখে যে এখনো যে 35 লক্ষ আপিলের নাম নিষ্পত্তি করা হয়নি সেটাকে যাতে সুপ্রিম কোর্ট নোট করে রাখে সেই উপরও তিনি কিন্তু জোর দিয়ে বলেছেন। এবং তাদের তরফ থেকে বলা হয় যদি এই 35 লক্ষ নামে নিষ্পত্তি হয়ে যেত তাহলে পশ্চিমবঙ্গে বিজেপি আর সরকার গড়তে পারতো না। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলেছেন যে কাউকে জোর করে কোনো চেয়ারে বসিয়ে রাখার ক্ষমতা সুপ্রিম কোর্টের নেই বা কোনো ব্যক্তিরই নেই। অর্থাৎ কলকাতা হাইকোর্টের বিচার টি.এস. শিবজ্ঞানম যে পদত্যাগ করেছেন এইটার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট কিন্তু কোন রকম কোনো কথাই কিন্তু বলবে না। সে যেহেতু নিজের ইচ্ছায় পদত্যাগ করেছে তার উপর সুপ্রিম কোর্টের কিন্তু কোন রকম কোনো বক্তব্যই নেই। এবং সুপ্রিম কোর্ট বলেছে যে এই বিষয়ে তারা কিছু নির্দেশ দিতে পারে, অর্থাৎ তারা এই পুরো বিষয়টার উপর নির্দেশ ছাড়া অন্য কোনো কথা কিন্তু বলতে পারবে না। তারা বেসিক কিছু নির্দেশ দিতে পারে, এর বেশি তারা কিন্তু আর কিছু করতে পারবে না। এবং এরই মধ্যে নির্বাচন কমিশনের আইনজীবী এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটি আর্গুমেন্ট চলে, যেখানে নির্বাচন কমিশনের যে আইনজীবী রয়েছেন তিনি বলেন এই যে পুরো নির্বাচন ফলাফলটা আছে, অর্থাৎ এই যে 31টা সিটের ফলাফল, সেই 31টা সিটের ফলাফল নিয়ে যাতে আলাদা মামলা সুপ্রিম কোর্টে করা হয় সেক্ষেত্রে তারা সেটাকে নিয়ে আলোচনা করবে, কিন্তু এই 31টা সিটের ফলাফল নিয়ে এই এসআইআর শুনানির মধ্যে সেটিকে যাতে ইনক্লুড বা যুক্ত যাতে না করা হয়, এরকম একটি কথা কিন্তু ইলেকশন কমিশনের যে উকিল ছিল তারা কিন্তু বলেছেন। এবং তারপরে সুপ্রিম কোর্ট বলে পুরো বিষয়টার জন্য অর্থাৎ ওই 31টা সিটের ফলাফলকে কেন্দ্র করে যে কথাগুলি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন বা যে প্রশ্নগুলি তুলেছেন সেটাকে কেন্দ্র করে তাদের তরফ থেকে আলাদা করে মামলা সুপ্রিম কোর্টে করতে হবে, অর্থাৎ আলাদা করে পিটিশন দাখিল করতে হবে এবং সেই পিটিশনটা পরবর্তীকালে সুপ্রিম কোর্ট দেখবে, এই কথাও কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই একটি মামলার পর আরেকটি মামলা, তার উপর আরেকটি মামলা, এরকম করে করে কিন্তু মামলার পর মামলা সুপ্রিম কোর্টে এর পরবর্তীতে চলতেই থাকবে। এর নিষ্পত্তি কোথায় হবে সেই দিকে আমাদের প্রত্যেকেরই নজর থাকবে। কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে অনেকগুলি পর্যবেক্ষণও কিন্তু দেওয়া হয়, সেই পর্যবেক্ষণগুলি কি কি? আদালত অবমাননা সংক্রান্ত কোন রকম পর্যবেক্ষণ কিন্তু এখনো পর্যন্ত দেয়নি, অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশনারের কোনো দোষ কিন্তু দেখতে পাচ্ছে না। অর্থাৎ সুপ্রিম কোর্ট মনে করছে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে সমস্ত পদক্ষেপগুলি নির্বাচন কমিশন নিয়েছে সেগুলো সঠিক এবং
এবং অথেন্টিক পদক্ষেপ বলেই সুপ্রিম কোর্ট কিন্তু মনে করছে। এবং দ্বিতীয়ত আদালতের তরফ থেকে বলা হয় যে এই পুরো বিষয়টি মডিফাইড আর্টিকেল 142 এর ডিরেকশনকে ফলো করা হচ্ছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেন বিশেষ ক্ষমতা যেটা প্রয়োগ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে কোনো মানুষের যাতে ভোটাধিকার না কেড়ে নেওয়া হয়, অর্থাৎ প্রত্যেক মানুষেরই যাতে ভোট দেওয়ার একটা অধিকার আছে, সেই অধিকার যাতে বজায় থাকে সেরকম একটি পর্যবেক্ষণ কিন্তু আগে দেওয়া হয়েছিল। অর্থাৎ সেই মামলাতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যতজনের নাম অ্যাপিলের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যাবে তাদের প্রত্যেকেরই নাম ভোটার লিস্টে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে ইনক্লুড করা হবে। কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেই মামলার যে রায় সেই রায়টাকে কিন্তু বদলে দিয়েছে সুপ্রিম কোর্ট এই মামলার ক্ষেত্রে। এবং মডিফাইড ওয়েতে তিনি বলেছেন যতজনের নাম এখনো পর্যন্ত আপিলের মধ্যে রয়েছে ততজনের নাম আগামী মাসের মধ্যে শেষ করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলেছেন বিশেষ ক্ষমতা যেটা প্রয়োগ করা হয়েছিল তার কিন্তু মডিফাইড ভার্সন অর্থাৎ মডিফাইড নির্দেশ কিন্তু এই পুরো বিষয়টার উপর দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে অর্থাৎ এই পুরো বিষয়টি নিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন পুরো যে বিষয়টা রয়েছে তার প্রথম অগ্রাধিকার হচ্ছে যে সমস্ত নামগুলি আপিলের মধ্যে রয়েছে সেই সমস্ত নামগুলিকে দ্রুত নিষ্পত্তি ও নিশ্চিত করা। এবং তার পরবর্তীতে বিচারপতি বাগচি বলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে এই পুরো বিষয়টা নিয়ে রিপোর্ট চাওয়া হবে যাতে জানা যায় কত সময়ে সমস্ত আপিল নিষ্পত্তি করা সম্ভব হবে। অর্থাৎ এর ফলে এটি বোঝা যাচ্ছে এই যে কথাগুলি সুপ্রিম কোর্ট বলেছে এটি হচ্ছে কার্যত এটি কন্টিনিউ ম্যান্ডেমাসের ভাষা, অর্থাৎ কোন রকম রায় বা শর্ত তারা দেয়নি। তারা বলেছে যাদের নাম আপিলের মধ্যে রয়েছে তাদের নাম নিষ্পত্তি বা নিশ্চিত করতেই হবে। ইলেকশন কমিশন বা যারা এই আপিলগুলো দেখছেন তাদেরকে বাধ্য হয়ে কিন্তু এই সমস্ত কাজগুলি দ্রুত নিষ্পত্তি করতে হবে, এইরকমই একটি পর্যবেক্ষণ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং এর পরবর্তীতে এই সম্পূর্ণ বিষয়গুলি নিয়ে বাস্তবিকভাবে তিনটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। একটা হচ্ছে এর পরবর্তীতে তৃণমূল কংগ্রেস আইএ পিটিশন দাখিল করবে এবং আদালত ওই 31টি নির্দিষ্ট আসনে ভোটার তালিকা সংশোধনের নির্দেশ দিতে পারে, এরকমই কিন্তু একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং তারপরে আদালত একটি নির্দিষ্ট টাইমলাইন বেঁধে দিয়ে 2027 সালের মধ্যে সাপ্লিমেন্টারি ইলেকটোরাল রোল প্রকাশের নির্দেশ কিন্তু দিতে পারে। এবং সম্ভবত 2029 লোকসভা নির্বাচনের আগে এসআইআর এর জন্য ন্যাশনাল গাইডলাইন্স কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জারি করা হতে পারে। অর্থাৎ এই রকম তিনটি বাস্তবিক সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আশা করি এই পর্যন্ত আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এবং এরপরে এটি অনুপ বানওয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলা সেই মামলার যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতার ফলে এই পুরো বিষয়টি কিন্তু এটি সাংবিধানিক সংস্কারের পথ কিন্তু খুলে দিতে পারে। যেখানে আজকে যে শুনানি হয়েছে অর্থাৎ সোমবার যে শুনানি হয়েছে সেই শুনানি শুধুমাত্র এটি আইনি প্রক্রিয়ায় কিন্তু ছিল না। অর্থাৎ সুপ্রিম কোর্টে সোমবার যে শুনানি হয়েছে এই শুনানি শুধুমাত্র এটি আইনি প্রক্রিয়ায় কিন্তু ছিল না, এই শুনানির ফলে একটি বড় সাংবিধানিক সংস্কার কিন্তু হতে পারে। যেখানে মনে করা হচ্ছে এর ফলে এটি ভারতের নির্বাচনী ব্যবস্থার যে ভবিষ্যৎ সেই ভবিষ্যতের দিক নির্ধারণের একটি সূচনা কিন্তু আজকের অর্থাৎ সোমবারের শুনানির ফলে কিন্তু হয়ে গেছে। অর্থাৎ সোমবার যে সমস্ত পর্যবেক্ষণগুলি সুপ্রিম কোর্ট দিয়েছে আমি আগে যেগুলি আলোচনা করলাম তার ফলে এই পুরো বিষয়টা কিন্তু ভারতের যে নির্বাচনী বিচার ব্যবস্থা আছে সেই নির্বাচনী বিচার ব্যবস্থার একটি ভবিষ্যতের দিক নির্ধারণের কিন্তু সূচনা হয়েছে। এবং তার ফলে এই যে পুরো বিষয়টা অর্থাৎ ভারতের বিচার ব্যবস্থায় হয়তো অনুপ বানওয়াল 2.0 এর বাস্তব সূচনা কিন্তু সোমবারের শুনানির পর থেকে কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ সম্পূর্ণ বিষয়টা কি হলো না নির্বাচন কমিশনার যে প্রত্যেকটা রাজ্যে যে সমস্ত ভোটগুলি হচ্ছে এবং যেখানে যেখানে এসআইআর হচ্ছে তার ফলে তারা কি করছে না আলাদা আলাদা ভাবে এসআইআর এর জন্য আলাদা আলাদা গাইডলাইন্স জারি করছে। অর্থাৎ কি হচ্ছে পশ্চিমবঙ্গে যখন এসআইআর হলো তখন পশ্চিমবঙ্গের জন্য আলাদা গাইডলাইন্স ইলেকশন কমিশনের তরফ থেকে জারি করা হলো। অর্থাৎ তার আগে বিহারে যখন এসআইআর হয়েছে সে বিহারের জন্য আলাদা গাইডলাইন্স, ইউপির জন্য আলাদা, গুজরাটের জন্য আলাদা, অর্থাৎ প্রত্যেকটা স্টেট ওয়াইজ আলাদা আলাদা গাইডলাইন্স ইলেকশন কমিশনের তরফ থেকে জারি করা হচ্ছে। এখানে সুপ্রিম কোর্ট মনে করছে যে কেন এরকম আলাদা আলাদা গাইডলাইন্স তৈরি করছে ইলেকশন কমিশন। অর্থাৎ ইলেকশন কমিশন চাইছে এসআইআর এর জন্য একটা ন্যাশনাল গাইডলাইন্স তৈরি করা হোক যেটা সম্ভবত 2029 লোকসভা নির্বাচনের আগেই জারি করা হবে। অর্থাৎ পুরো ন্যাশনাল ওয়াইজ একটি গাইডলাইন্স থাকবে এসআইআর কখন হবে, এসআইআর লিস্টে কার নাম আসবে কার নাম আসবে না সম্পূর্ণটা নিয়ে একটি আলাদা করে গাইডলাইন্স কিন্তু ন্যাশনালি ভিত্তিক জারি করা হবে। অর্থাৎ 2029 লোকসভা নির্বাচনের আগেই পুরো বিষয়টা কিন্তু আমাদের সামনে চলে আসবে। এবং এর পরবর্তী যেটা আমি আলোচনা করলাম
যে অনুপ বানোয়াল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে মামলা, এই মামলার ফলে সাংবিধানে একটি সংস্কার হতে পারে এবং সুপ্রিম কোর্ট তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আরো বেশ কিছু শর্ত দিতে পারে। তার ফলে এই পুরো বিষয়টা কিন্তু ভারতের নির্বাচনী বিচার ব্যবস্থার একটি নতুন দিকও কিন্তু খুলতে পারে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। বাদ বাকি এই রিলেটেড যাবতীয় যা যা আপডেট আসবে সবকিছু টাইম টু টাইম আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকমই ইনফরমেটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। আর ভিডিওটি এখনের মতন এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।